আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসেন আমাদের গত ক্লাসের পড়া কত দূর পর্যন্ত ছিল। গত ক্লাসে আমরা 54 ধারা শেষ করে ফেলছি, তাই না? 54 ক পর্যন্ত পড়ে ফেলছি। আজকে আমরা 55 ধারা যাব। 55 ধারাটা গুরুত্বপূর্ণ ধারা। দেখেন 55 ধারায় কি বলা আছে। 55 ধারা হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন, না আপনাকে দেখা যায় না, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন কি করতে পারবেন, তার থানা এলাকায় অপরাধীদেরকে নিজেও গ্রেপ্তার করতে পারবেন, কাউকে দিয়ে গ্রেপ্তার করাতেও পারবেন। তাহলে এটা কিন্তু ওসির বিনা পরোয়ানায় গ্রেপ্তারের একটা ক্ষমতা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কখন নিজে গ্রেপ্তার করতে পারবেন এবং কাউকে দিয়ে গ্রেপ্তার করাতেও পারবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার। না, আচ্ছা তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিম্নলিখিত অপরাধীদেরকে নিজেও গ্রেপ্তার করতে পারবেন বিনা পরোয়ানায় এবং গ্রেপ্তার করাতেও পারবেন। তাহলে গ্রেপ্তার করা আর গ্রেপ্তার করানোর মধ্যে পার্থক্য আছে না? একটা কাজ আমি সরাসরি নিজে করলাম, আরেকটা কাজ আমি কাউকে দিয়ে করিয়ে নিলাম। তাহলে ওসি তিনি থানা এলাকার মোটামুটি আইন শৃঙ্খলা রক্ষা থেকে শুরু করে অন্যান্য বিষয় সর্বময় ক্ষমতার অধিকারী বলা হয়। তো একজন ওসি নিজে যাকে গ্রেপ্তার করতে পারবেন, তিনি অন্য ব্যক্তিদেরকে অর্থাৎ তার অধস্তন যে অফিসাররা থাকলো তাদেরকে দিয়ে কাউকে গ্রেপ্তার করিয়েও নিতে পারবেন। এই হলো 55 ধারা। এবার আসেন কাদেরকে কাদেরকে এরকম করে গ্রেপ্তার করা যাবে, কয় শ্রেণীর লোককে। এমসিকিউ, কয় শ্রেণীর লোককে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেও গ্রেপ্তার করতে পারেন, করাতেও পারেন? 3 শ্রেণীর লোককে, 3 শ্রেণী। তাহলে 3 শ্রেণী কি কি দেখেন, একের ক খ গ আছে কিন্তু 55-1। আমরা যে 54 ধারা পড়ছি, আগের 54 ধারা ছিল 54-1, এখন তো 54 সরাসরি দিয়ে দিছে। তো যাই হোক, 55-1 ক খ গ কিন্তু, হ্যাঁ 55-1 ক খ গ এখানে বলা আছে। দেখেন যে কোনো ব্যক্তি সে যদি তার উপস্থিতি গোপন করে, যাতে করে মনে হয় হয়তোবা সে আমলযোগ্য অপরাধ করার জন্যই তার উপস্থিতি গোপন করেছে, তাহলে এমন পরিস্থিতিতে নিজের উপস্থিতি কোনো ব্যক্তি যদি গোপন করে যাতে করে সন্দেহ হয় যে তিনি আমলযোগ্য অপরাধ করার জন্যই উপস্থিতি গোপন করছেন, এই ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, করাতেও পারবেন। আরেকটা কোন শ্রেণী, যে ব্যক্তির কোনো প্রকাশ্য জীবিকা নাই, যে ব্যক্তির কি নাই, কোনো প্রকাশ্য জীবিকা নাই, তাকে আপনি জীবিকা সম্পর্কে জিজ্ঞাসা করলে যে আপনি কি করেন, তিনি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেন না, এই ব্যক্তিকে। আরেক শ্রেণীর ব্যক্তি আছে, যে ব্যক্তি এই যে অভ্যাসগত অপরাধী, অভ্যাসগত তার কাজই হচ্ছে চুরি করা, সমাজে তার চুরি করার উপরে অনেক দুর্নাম আছে, যে সে আসলেও তার অভ্যাসে অপরাধ করা তার অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসগত অপরাধী চোর, ডাকাত, দস্যু, গৃহভঙ্গকারী হতে পারে। আবার দেখেন বলপূর্বক সম্পত্তি আদায়কারী হতে পারে, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শন করে, এই অপরাধগুলো করার জন্য আঘাতের ভয় দেখায় কাউকে, এরকম ব্যক্তিও কি, এই ধরনের ব্যক্তিকেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তাহলে কতগুলো পড়া এখান থেকে দেখেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির কত ধারা মোতাবেক নিজের থানা এলাকায় ভবঘুরে সন্দেহভাজন ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? 55 ধারা। কোন কোন অপরাধীদেরকে 55 ধারার বিধান মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? তাহলে ভবঘুরে সন্দেহভাজন অভ্যাসগত অপরাধী যার কোনো প্রকাশ্য জীবিকা নাই বা জীবিকা সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না। এবার আসেন কয় শ্রেণী, যদি এরকম করে এমসিকিউ আসে যে কয় শ্রেণীর অপরাধীকে ওসি নিজের থানা এলাকায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, কি লিখবেন? 3 শ্রেণীর। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নাই, রেকর্ডিংটা শুনে নিন। তাহলে 3 শ্রেণীর ব্যক্তিকে কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেও গ্রেপ্তার করতে। এবার আসেন 55 ধারায় যে ক্ষমতা দেওয়া হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজেই কি গ্রেপ্তার করতে পারেন নাকি তার অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করাতে পারেন? ক খ দুটোই সঠিক, কোনোটাই সঠিক নয়। তাহলে কি লিখবেন? দুইটাই সঠিক। ওসি স্যার নিজেও গ্রেপ্তার করতে পারবে, আর অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করাতেও পারবে, দুইটা কথাই কিন্তু বলা আছে। তাহলে মোটামুটি 55 ধারা বুঝেছি কিনা আমরা? 55-1-এর 3টা অনুচ্ছেদ আছে। কি কি? প্রথমে থানা এলাকার মধ্যে কোনো ব্যক্তি তিনি যদি এমন পরিস্থিতিতে আত্মগোপন করেন
যে তিনি আমলযোগ্য অপরাধ সংগঠন করবেন। দ্বিতীয়ত যে ব্যক্তির কোনো প্রকাশ্য জীবিকা নেই, ভব ঘুরে বলতে পারেন, তাকে যাই জিজ্ঞাসা করেন সে কোনো তার সুনির্দিষ্ট কোনো পেশা নেই, সে জবাব দিতে পারছে না যে সে কি করে খায়, এরকম। আর তৃতীয় শ্রেণীকে অভ্যাসগত অপরাধী, সে যে কোনো অপরাধী হতে পারে, ডাকাত হতে পারে, গৃহভঙ্গকারী, চোরাই মাল কেনা বিক্রি করে, চোর বলে পরিচিত, বলপূর্বক সম্পত্তি আদায় করে বা বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শনকারী ব্যক্তি। তাহলে যাদের কাছে পুরনো বই আছে, ভাষ্য দেখবেন যে সুন্দর করে 3 শ্রেণী ছোট করে লেখা আছে। 3 শ্রেণী কি কি? যারা আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে, যাদের নিজেদের ভরণ পোষণের জন্য প্রকাশ্য কোনো জীবিকা নাই, আর যে ব্যক্তি চোর বা ডাকাত হিসেবে পরিচিত। ছোট ছোট 3 লাইনেই শেষ। তাহলে এখান থেকেও আপনি পড়তে পারেন। 55 ধারা বুঝতে পারছি? 55 ধারায় কি বলছে? মূলত আমরা তো কি পড়তেছি, কোন ব্যক্তিদেরকে কিভাবে গ্রেপ্তার করবে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার কিভাবে হবে। প্রথমে তো পড়লাম গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকারগুলো, তাই না? 46 থেকে যদি আপনি চিন্তা করেন কিভাবে গ্রেপ্তার করবেন, গ্রেপ্তারকারী অফিসারের কর্তব্য কি, অফিসিয়াল রেকর্ড কিভাবে রাখবেন, অসুস্থ হলে তার কি ব্যবস্থা করবেন, অন্য থানা এলাকায় গ্রেপ্তার হলে তার কি ব্যবস্থা করবেন, তারই ধারাবাহিকতা কিন্তু আছে। হ্যাঁ, আরেকবার বলবো, হ্যাঁ অবশ্যই আরেকবার বলবো। তাহলে 55 ধারা ক্লাসে দেরি করে এসে আরেকবার বলতে বললে মাইর, কিন্তু আপনি শুনেও যদি বুঝতে না পারেন তাহলে ওকে, একবার কেন 3-4 বার বলবো, কোনো সমস্যা নাই। 55 ধারাটা পড়তেছি আমরা। তাহলে গত ক্লাসে আমরা 54 ক পর্যন্ত পড়েছি, আজকে 55। তাহলে 55 ধারায় হলো একটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা। তাহলে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি কি করতে পারবেন, তার থানা এলাকায় নিম্নলিখিত 3 শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। তিনি নিজেও গ্রেপ্তার করতে পারবেন, গ্রেপ্তার করাতেও পারবেন। তাহলে নিজে গ্রেপ্তার করতে পারলে অধস্তনকে যদি, অনেক সময়, সব সময় তো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গ্রেপ্তার করেন না, তাই না? তিনি অধস্তনকে নির্দেশ দেন। আমরা পরের ধারাতেই দেখবো যে কিভাবে অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করায়। তো তার আগে এই 3 শ্রেণীর যে ব্যক্তি, তারা কারা কারা? যে ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে, যে ব্যক্তির প্রকাশ্য জীবিকা নাই, আর যে ব্যক্তি অভ্যাসগত অপরাধী, অভ্যাসগতভাবে চোর, ডাকাত, গৃহভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শনকারী, বা যে ব্যক্তি ভয় দেখিয়ে সম্পত্তি আদায় করে, অর্থাৎ দস্যুতা আর কি। আমরা যখন পড়বো পেনাল কোডে 383-84, ওইদিকে দেখবেন বলপূর্বক গ্রহণ, তার শাস্তি, ক্ষতির ভীতি প্রদর্শন ইত্যাদি। তাহলে বুঝতে পারছি আমরা, এই হলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ক্ষমতা। এটা কি? তার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা। তাহলে কাকে কাকে গ্রেপ্তার করতে পারেন? 3 শ্রেণীর লোককে। কত ধারা মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজের থানা এলাকায় কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায়, এই নিম্নলিখিত ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? 55 ধারা। মানে এভাবেই তো ঘুরিয়ে ফিরিয়ে আসে, হয় ধারা থেকে প্রশ্ন, নাহলে ধারা উল্লেখ করে কি ক্ষমতা, কত শ্রেণীর ব্যক্তি, এগুলোই। এই মোটামুটি এমসিকিউ আসতে পারে। এরপরে যদি লিখিত আসে, কয় শ্রেণীর ব্যক্তিকে ওসি নিজের থানা এলাকায় কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে, উত্তর লিখবো 3 শ্রেণী। ছোট ছোট 3টা লাইন লিখে দিবেন, বাস। এরপরে যাব আমরা, দেখেন 56 ধারায় যাব। অনেক এগুলো ব্যাপক আলোচনা আছে, বুঝতে পারছেন তো? এগুলো একটু এক মিনিট। পরের ধারায় যাব আমরা, ফৌজদারি কার্যবিধির 56 ধারা। 56 ধারায় বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অর্থাৎ পুলিশ অফিসারের কথা বলা আছে, যে পুলিশ অফিসার যখন অধস্তন কর্মকর্তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেন। তাহলে এখানে প্রথমে পুলিশ অফিসারের কথা বলা থাকলেও আপনি দেখবেন ভেতরে বলা আছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তনকে দিয়ে কিভাবে গ্রেপ্তারটা করিয়ে নিবেন। তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, অথবা 14 অধ্যায় অনুযায়ী কোনো 14 অধ্যায় বলা আছে, দেখবেন ফৌজদারি কার্যবিধির 14 অধ্যায় কিন্তু তদন্তের ক্ষমতা। হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তার ক্ষমতা। এখন আসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও নাই, তদন্তকারী কর্মকর্তাও কোনোভাবে তিনি উপস্থিত নাই। তার অনুপস্থিতিতে তিনি কিভাবে এই 3 শ্রেণীর ব্যক্তিকে অন্য কাউকে দিয়ে গ্রেপ্তার করিয়ে নিবেন, যে ক্ষেত্রে তিনি নিজেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য ক্ষমতাবান। তাহলে সে তো নিজেই পারে, তাই না? কোনো কারণে তিনি উপস্থিত নাই, বা তিনি গ্রেপ্তার করবেন না, তখন অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করাতে পারবেন। এই কথাই বলছে 56 ধারায়। অর্থাৎ পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে যখন বিনা পরোয়ানায় গ্রেপ্তারের
গ্রেপ্তারের আদেশ দেন তখনকার কার্যবিধি। এবার আসেন কিভাবে আদেশটা দিবে, এই আদেশের মধ্যে কি কি থাকবে। আপনারা এটা ধারার মধ্যে পাবেন না, আমি একটা ছবি তুলে আপনাদের গ্রুপে দিয়ে দিব, এখান থেকে পড়ে নিবেন। যে আদেশটা দিবে, তাহলে কি দিল, কে দিল, কাকে দিল? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তনকে দিল। কি আদেশ দিল? অন্য আরেকজন ব্যক্তিকে গ্রেপ্তারের আদেশ দিল। তো এই আদেশটা দেখেন একটা লিখিত আদেশ হবে, একটা লিখিত ভাবে আদেশটা দিতে হবে। এই আদেশের মধ্যে কি কি থাকবে? যাকে গ্রেপ্তার করবে তার নাম ঠিকানা থাকবে, যে অপরাধে গ্রেপ্তার করবে, যে অপরাধে গ্রেপ্তার করবে তার নাম ঠিকানা থাকবে। তাহলে যাকে গ্রেপ্তার করবে তার নাম ঠিকানা, যে অপরাধে গ্রেপ্তার করা হবে তা সেই বিষয়ে উল্লেখ থাকবে, যে অফিসার গ্রেপ্তার করবে, অর্থাৎ একটা মনে করেন একদম ওয়ারেন্টের মতোই, কিন্তু আদালত কর্তৃক ইস্যুকৃত কোনো পরোয়ানা নয় এরকম। কিন্তু আবার এটা অধস্তনকে ওসি স্যার লিখিত ভাবে দিবেন আদেশটা। তাহলে চিন্তা করেন, একটা যদি লিখিত আদেশ দেয়, লিখিত আদেশ দিবেন, সেই লিখিত আদেশে গ্রেপ্তার যাকে করবে তার নাম ঠিকানা, অফিসারের নাম ঠিকানা, কি কারণে গ্রেপ্তার করলো সেগুলোও থাকবে। তাহলে ওয়ারেন্টের মতোই হলো না? সেম এরকমই হবে আদেশটা দেখতে। এরপরে যে ব্যক্তি গ্রেপ্তার করবেন, অর্থাৎ মনে করেন আমাকে আদেশ দিল, আমি যদি গ্রেপ্তার করি, তাহলে আমি গিয়ে ওই ব্যক্তিকে কেন গ্রেপ্তার করতে আসছি এই কারণটা জানাবো। বুঝাইতে পারছি? তাহলে এইটুকু শুধু শেষের অংশ, মানে চারটা বিষয় উল্লেখ করছে প্রথমে, যে আদেশটা থাকবে, এই আদেশটা কেমন হবে, আদেশে কি কি বিষয় উল্লেখ থাকবে। তাহলে আদেশে যাকে গ্রেপ্তার করবেন তার নাম ঠিকানা, কি অপরাধে গ্রেপ্তার করবেন তার নাম ঠিক সেই বিষয়, কোন অফিসার গ্রেপ্তার করবে সেটা, এবং যাকে গ্রেপ্তার, এটা একটা লিখিত আদেশ হবে। এই চারটা পয়েন্ট। তাহলে যদি এরকম প্রশ্ন আসে যে গ্রেপ্তারকৃত, একটা মিনিট, খুব বিরক্ত অনুভব করতেছি। তাহলে আমরা বুঝতে পারলাম, অর্থাৎ 55 ধারা, আপনি যদি ফৌজদারি কার্যবিধির ধারাগুলো কল্পনা করেন দেখবেন একটার সাথে আরেকটা ধারার কিন্তু সিরিয়াল আছে, একটা ধারার সঙ্গে আরেকটা ধারার লিঙ্ক আছে। তাহলে প্রথমে দেখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন অপরাধীদেরকে নিজেই বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে, অধস্তনকে দিয়ে গ্রেপ্তার করাতে পারবে। এরপরে আবার অধস্তনকে দিয়ে যে গ্রেপ্তার করাবে, তাহলে সেটা আবার কিভাবে গ্রেপ্তার করাবে, সেই বিধানগুলো বলা আছে 56 ধারাতে। 56 ধারাতে দেখেন একটু পড়ি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা 14 অধ্যায় অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা। আচ্ছা, 14 অধ্যায়টাতে যদি যান আমরা দেখবো তদন্তের বিষয়গুলো বলা আছে, এই জন্য কিন্তু দিছে, অর্থাৎ 14 অধ্যায় অনুযায়ী তদন্তকারী কোনো পুলিশ অফিসার তিনি নিজের অনুপস্থিতিতে অধস্তন কোনো অফিসারকে দিয়ে এমন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে যদি চান যাকে তিনি আইনসঙ্গতভাবে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এরকম ব্যক্তিকে যখন গ্রেপ্তার করবেন তখন যাকে গ্রেপ্তার করতে হবে তাকে যে অপরাধের জন্য গ্রেপ্তার করতে হবে, সেই অপরাধ, যে কারণে গ্রেপ্তার করতে হবে সুস্পষ্টভাবে এগুলো উল্লেখ করে যে অফিসার দিয়ে গ্রেপ্তার করতে হবে এগুলোর একটা লিখিত আদেশ দিবেন। যেই অফিসার গ্রেপ্তার করবেন তিনি গ্রেপ্তারের পূর্বে যাকে গ্রেপ্তার করতে হবে তাকে ওই আদেশের বিষয়বস্তু জানাবেন, প্রয়োজনে আদেশটি দেখাবেন। এখন আসেন, আপনি গ্রেপ্তার করতে গেলেন, গিয়ে যদি কোনো আদেশ কাউকে দেখান, তাহলে ওই আদেশটা আপনাকে নিজের হেফাজতে রেখে দেখাতে হবে, যাতে আবার সে আপনার এই আদেশ নিয়ে না যায়। আচ্ছা, আমার বইয়ের একটা ছবি দিচ্ছি, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন বিষয়গুলো আদেশে উল্লেখ থাকবে। হ্যাঁ, দেখেন আপনাদের লেখার গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, একটু মোবাইলটা ব্যাক করলে আপনারা দেখতে পাবেন। তাহলে আদেশে কি কি বিষয় উল্লেখ থাকবে? চারটা বিষয় উল্লেখ থাকবে। আদেশটা মূলত একটা লিখিত আদেশ হবে। যাকে গ্রেপ্তার করবেন, যে গ্রেপ্তার করবেন, যে কারণে গ্রেপ্তার করবেন, যাকে, যে, যে কারণে। তাহলে এই এই হলো আদেশের বিষয়বস্তু। আর আপনি যখন গ্রেপ্তার করতে যাবেন তাকে অবশ্যই আদেশের বিষয়বস্তু জানাবেন, যে আমি এই কারণে আপনাকে গ্রেপ্তার করতে এসেছি, প্রয়োজনে এটা তাকে দেখাবেন। তাহলে এই গেল 55, 56। এবার আসেন 57 ধারা। 57 ধারাটা নিয়ে অনেকের অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। 57 ধারা অনেকেই মনে করে আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। তাহলে আমলের অযোগ্য অপরাধ আপনি যদি চিন্তা করেন 4-এর 1-এ ঢোলের ঢ, তাই না? আমলের অযোগ্য অপরাধ। এখন আমলের অযোগ্য অপরাধ কাকে বলে? আমলের অযোগ্য অপরাধ হলো ফৌজদারি কার্যবিধির 2য় তফসিল অনুযায়ী পুলিশ অফিসার যে সকল অপরাধের কারণে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে না, এগুলোকে বলে আমলের অযোগ্য অপরাধ। তাই তো সংজ্ঞাটা। তাহলে আমলের অযোগ্য অপরাধে আবার বিনা পরোয়ানায় গ্রেপ্তার কিভাবে হয়? সংজ্ঞা থেকে তো আমরা পাই না যে আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, পাই না।
কিন্তু দেখেন, আমলের অযোগ্য অপরাধে কিন্তু আসলেও বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না, তবে কারণ বিশেষে। একজন ব্যক্তি পুলিশ অফিসারের সামনে আমলের অযোগ্য অপরাধ করলো, আমি পুলিশ অফিসার, আমার সামনে আপনি আমলের অযোগ্য অপরাধ করলেন, করার পরে আমার অধিকার আছে ফৌজদারি কার্যবিধি 57 ধারা, আমি আপনার নাম ঠিকানা জানতে চাইতে পারবো যে আপনি কে, কোথা থেকে আসছেন, কেন এই ধরনের অপরাধ করছেন এখানে, এইটুকু জিজ্ঞাসা করতে পারবো? তো যে ব্যক্তি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করলো, সে নাম ঠিকানা জানাবে না বা মিথ্যা নাম ঠিকানা দিল, তখন আমি তার নাম ঠিকানা খুঁজে বের করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারি। তাহলে মূলত আমলের অযোগ্য অপরাধে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না, তাই না? কিন্তু কখন আপনি গ্রেপ্তার করতে পারবেন? আমলের অযোগ্য অপরাধ করার পর পুলিশ অফিসারের সম্মুখে যদি কোনো ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করে, ওই ব্যক্তির নাম ঠিকানা জানানোর জন্য যদি পুলিশ অফিসার তাকে চ্যালেঞ্জ করে যে আপনার নাম ঠিকানা কি, কেন এখানে, তখন তিনি যদি নাম ঠিকানা জানাতে অস্বীকৃতি করেন, তখন আপনি তার সঠিক পরিচয়, তথ্য এগুলো বের করার জন্য তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। এই ছিল 57 ধারা। এটা অনেকে বুঝতে পারে না, অনেকে মনে করে আমলের অযোগ্য অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়, কিন্তু ওরকম করে কিন্তু লেখা নাই। দেখেন, যখন কোনো ব্যক্তি কোনো অফিসারের উপস্থিতিতে কোনো আমলের অযোগ্য অপরাধ করে, অথবা এমন অপরাধ করার দরুন অভিযুক্ত হয়, ওই অফিসার দাবি করলে নিজের নাম এবং বাসস্থান জানাতে অস্বীকার করে, এইরূপ নাম ঠিকানা জানায় যা ওই অফিসার যুক্তিসঙ্গতভাবে মিথ্যা বলে মনে করে, তাহলে মিথ্যা নাম ঠিকানা দিল, অথবা নাম ঠিকানা জানাতে সে অস্বীকৃতি করলো, তখন ওই ব্যক্তির নাম ঠিকানা খুঁজিয়া বাহির করিবার জন্য উক্ত অফিসার তাহাকে গ্রেপ্তার করতে পারেন। এখানে কি বলছে যে উনি আমলযোগ্য অপরাধ করছে, আপনি সাথেই ধরে ফেলেন বা ওই অফিসার ধরতে পারবে না? তাহলে আমলের অযোগ্য অপরাধ করলেই আপনি কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন না। হ্যাঁ, তবে তিনি যদি অস্বীকৃতি করেন নাম ঠিকানা দিতে, অথবা মিথ্যা নাম ঠিকানা দেন, সেক্ষেত্রে আপনি ওই ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন নাম ঠিকানা খুঁজে বের করার জন্য। এই ছিল 57-1। এই পর্যন্ত বুঝছি। তাহলে 57-1 কি? আমলের অযোগ্য অপরাধ করার পরে ওই ব্যক্তির নাম ঠিকানা জানানোর জন্য যখন পুলিশ অফিসার বলবে, তিনি মিথ্যা নাম ঠিকানা দিলে তার নাম ঠিকানা খুঁজে বের করার জন্য বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। একটু পার্থক্য আছে তো নাকি? এরপরে আসেন 57-2-এ যাবো আমরা। 57-2-এ বলছে যে ব্যক্তিকে আপনি গ্রেপ্তার করলেন, পরে আপনি দেখলেন তার নাম ঠিকানা সঠিক পাওয়া গেল, বা সে আপনি গ্রেপ্তার করার পর নাম ঠিকানা সঠিক দিল, এভাবে যদি নাম ঠিকানা সঠিক দেয়, প্রয়োজনে আপনি তাকে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করার জন্য মুচলেকা সম্পাদন করাবেন। বুঝতে পারছি ঘটনা? তাহলে আপনি পুলিশ অফিসার গ্রেপ্তার করলে তাকে কিন্তু আর কোনোভাবেই ছাড়ার উপায় নাই। যদি আপনি নাম ঠিকানা পেয়েও যান, সঠিক নাম ঠিকানা পান, তারপরেও আপনি কি করবেন? মুচলেকা নিয়েই তাকে ছেড়ে দিতে হবে। এই যে একটা রাখাল স্যারের বই একটা প্রশ্ন আছে এরকম যে, একজন পুলিশ অফিসার, এগুলো একটু শোনেন খেয়াল করে, গুরুত্বপূর্ণ কথা। একজন পুলিশ অফিসার দুইজন অপরাধীকে, গুড, মুচলেকা কি, খুবই ভালো লাগলো প্রশ্নটা দেখে। আচ্ছা, এই যে প্রশ্নটা যে মনের ভেতরে জাগছে, এটাই তো ধন্যবাদ। বলতেছি মুচলেকা কি। তাহলে দেখেন, পুলিশ অফিসার, এই একজন পুলিশ অফিসার তিনি রিফাত নামক একজন ব্যক্তিকে এবং জাহিদ নামক একজন ব্যক্তিকে, দুইজন ব্যক্তিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন। থানায় নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করে একজনকে ছেড়ে দেন। জিজ্ঞাসাবাদ করে তিনি একজনকে ছেড়ে দেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে কিন্তু নিয়ে আসেন। নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেন, আরেকজনকে কি করেন? 25 ঘন্টা পর আদালতে সোপর্দ করেন। এরকম একটা প্রশ্ন কিন্তু ছিল বা আছে, আপনারা দেখবেন ঘাটলে। তো দেখেন, আপনি থানায় নিয়ে আসলে জিজ্ঞাসাবাদ করে আর তার অপরাধ না পেলেও আপনাকে কি করতে হবে? মুচলেকা নিয়ে তারপরে ছেড়ে দিতে হবে। মানে তাকে সতর্ক করে দিছে, ওয়ার্নিং দিছে। অপরাধ করছে, একটু অপরাধের প্রমাণও পেয়েছে সে, এরকম আছে আর কি। প্রশ্নটা এই মুহূর্তে এক্সাক্ট আমার একদম মনে পড়ছে না। তো বলছে তাকে সতর্ক করে ছেড়ে দেন। তো আপনি পুলিশ অফিসার হিসেবে বা তার দায় দায়িত্ব আলোচনা করুন, বা তার কাজটি আইনানুগ হয়েছে কিনা আলোচনা করুন। একে তো 24 ঘন্টার বেশি আপনি আসামি রাখতে পারবেনই না, আপনি সংবিধান ভায়োলেট করলেন, ফৌজদারি কার্যবিধির 61 ধারা, 61, 81 ধারার বিধান লঙ্ঘন করলেন। আচ্ছা, এটা কি আমার হাতটায় দেখে এরকম সাইন আসলো? আমি তো বুঝতে পারলাম না। তাহলে দেখেন, ফৌজদারি কার্যবিধির 61 ধারার বিধান আপনি লঙ্ঘন করেছেন, তার জন্য তো আপনার অনেক দণ্ড আছে। পুলিশ আইনে 7, 29 ধারায় দণ্ডের ব্যবস্থা আছে, আবার প্রবিধানে ব্যবস্থা আছে, ডিএমপি অধ্যাদেশেও দেখবেন যে 24 ঘন্টার বেশি আটক করে রাখলে তার দণ্ডের ব্যবস্থা। তো এদিকে পরে যাই, আসলে কথাটা হলো এরকম,
যে কোনো অপরাধীকে গ্রেপ্তার করার পর যদি নাম ঠিকানা আপনি যাচাই করলেন, সঠিক পেলেন, তাকে তো ছেড়ে দিতে হবে, তাই না? সে তো আপনি আমলের অযোগ্য অপরাধী গ্রেপ্তার করেছেন, তারপরেও তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে হবে। তাহলে আসেন, অতঃপর প্রকৃত নাম ঠিকানা পাওয়া গেলে প্রয়োজনে, পরে যদি আপনার প্রয়োজন হয়, তাকে প্রয়োজনে ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির হইবার উদ্দেশ্যে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুচলেকা সম্পাদনের পরে ছেড়ে দেয়া হবে। এই হলো 2 উপধারা। এবার আসেন, একটু শর্ত আছে। তিনি যদি আবার বিদেশি নাগরিক হন, বাংলাদেশের, এখানে 342, কোথায় 342 বুঝতে পারলাম না। তাহলে বাংলাদেশের বাসিন্দা যদি তিনি না হন, আচ্ছা পরে আসি, এগুলো কিছু জিজ্ঞাসা করার থাকলে ক্লাসের শেষে সময় পাবেন সবাই। তিনি যদি বাংলাদেশের বাসিন্দা না হন, সেক্ষেত্রে এক বা একাধিক জামিনদার লাগবে। এই কথাটা আপনাদের জানতে হবে এমসিকিউ এর জন্য। কোনো বিদেশি নাগরিককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলে তাকে মুচলেকা সম্পাদনের মাধ্যমে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কতজন জামিনদার প্রয়োজন? একজনও হয়, একাধিক জামিনদারও নিতে পারেন না। 2 জন সরাসরি বলা নাই তো, এক বা একাধিক, একজনেও হবে, কিন্তু 2 জন চাইলে 2 জনই দিতে হবে। এক বা একাধিক জামিনদারকে তার মুচলেকা সম্পাদনের সময় জামিনদার হতে বলা যাবে। এবার আসেন 3 উপধারা। এই ছিল 2। হ্যাঁ, তাহলে প্রথমে আমলের অযোগ্য অপরাধ করলো আপনার সামনে, আপনি তার নাম ঠিকানা জানতে চাইলেন, অস্বীকৃতি করলো, তাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলেন। এই ছিল প্রথমটা, তাই না? দ্বিতীয় অংশ কি? 2 উপধারা। 2 উপধারায় বলা আছে, ওই ব্যক্তির নাম ঠিকানা পাওয়া গেলে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। বিদেশি হলে এক বা একাধিক বাংলাদেশের বাসিন্দাকে তার জামিনদার বানিয়ে মুচলেকা নিয়ে ছেড়ে দেন। 2 উপধারা। 3 উপধারায় কি বলছে? ওই ব্যক্তিকে আপনি 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে, অথচ আপনি কি পাচ্ছেন না, তার সঠিক নাম ঠিকানা পাওয়া যাচ্ছে না, অথবা নাম ঠিকানা ঠিক পেলেন কিন্তু তিনি মুচলেকা সম্পাদন করতে পারছেন না, তার কোনো জামিনদার নাই। সেই ক্ষেত্রে আপনি তাকে অবশ্যই 24 ঘন্টা পার হতে দেওয়া যাবে না, 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করবেন। শেষ। তাহলে গ্রেপ্তার করার পর ওই ব্যক্তি যদি 24 ঘন্টা সময়ের মধ্যে তার সঠিক নাম ঠিকানা পাওয়া না যায়, অথবা তিনি মুচলেকা সম্পাদন করতে ব্যর্থ হন, তাহলে ওই ব্যক্তিকে এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ করতে হবে। এই ছিল 55-র 1, 2, 3। এগুলো পড়া ধরবো, কিন্তু এক একটা ধারা কোন ধারায় কি বলছে সবার কাছে জানতে চাইবো। তাহলে বুঝতে পারছি আমরা। 55 না, দুঃখিত, 57, 57-র 1, 2, 3। তাহলে ওইদিকে 55, 56, 57, 3টা ধারা পড়ে ফেললাম। রিপাত লিখছো? রিপাত, অনেকে অনেক ছোট তো, তুমি চলে আস, আমি খুবই দুঃখিত। তাহলে রিপাত ভাইয়া, আপনি শোনেন, আপনি লিখছেন মুচলেকা কি, একটু বলি। মুচলেকা কথাটার অর্থ অনেকেই অবশ্য ওইভাবে লিখতে পারে না, অনেকেই বোঝে কিন্তু বোঝাতে পারে না। মুচলেকা হলো মূলত একটা অঙ্গীকার নাম। কি? শিখে রাখেন মুচলেকার সংজ্ঞা, যদি আসে পরীক্ষায় মুচলেকা কাকে বলে, ক্লাস থেকে আপনি শুনলেন না, এটাই লিখে দিতে পারবেন। মুচলেকা শব্দটির অর্থ হলো অঙ্গীকার নামা। কোনো ব্যক্তি কোনো কাজ, কোনো ব্যক্তি কোনো অপরাধজনক কাজ দ্বিতীয়বার আর করবেন না মর্মে জামিনদার সহ বা জামিনদার ব্যতীত যে অঙ্গীকার নামা সম্পাদন করেন তাকে মুচলেকা বলে। এর চেয়ে সুন্দর সংজ্ঞা আপনি পাবেন না। এমনি আপনি শান্তি রক্ষার মুচলেকা, সদাচরণের মুচলেকা, এগুলোর সংজ্ঞা পাবেন বইয়ে অনেক বুড়ি বুড়ি, কিন্তু মুচলেকা নাও পেতে পারেন, পাওয়াও যেতে পারে, আমি অবশ্য সব বই তো ভাবে দরকার নাই, দেখা হয় নাই। তো আসেন, তাহলে মুচলেকা কাকে বলে? মুচলেকা কথাটার অর্থ হলো অঙ্গীকার নামা। আপনি অঙ্গীকার মানে, আবার অনেকে হয়তো বাংলাও বুঝতে পারেন না, কষ্ট হয়। অঙ্গীকার, অঙ্গীকার মানে কি? ওয়াদা করা। ওয়াদা, আমি একটা ওয়াদা করলাম বা অঙ্গীকার করলাম যে আমি এই কাজ আর কখনো করব না, বা আপনি চাইলেই আমাকে পরবর্তীতে যখনই ডাকবেন, ডাকা মাত্রই আমি হাজির হব, এইভাবে যে আমি অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হলাম জামিনদারের উপস্থিতিতে, এটাকেই বলে মুচলেকা। এবার জামিনদারও অনেকেই বোঝেন না, তাই না? যারা সিনিয়র আছেন তারা তো সবই বোঝেন। তো জামিনদার আবার কি দেখেন, জামিনদার হলো কোনো ব্যক্তির হয়ে কোনো ব্যক্তি যখন সুপারিশ করে, মনে করেন আমি কোথাও আটকা পড়ে গেছি, আপনি গিয়ে বললেন যে আমার স্যার, তাকে আমি অনেকদিন যাবত চিনি, সে তো এই কাজ করতেই পারে না, আচ্ছা যাক, প্রথমবার যেহেতু করেই ফেলছে, আমি তার হয়ে সুপারিশ করতেছি, তাকে আপনি ছেড়ে দেন। ধরেন আপনার পরিচিত, সে আমার পরিচিত নয়, এই যে আপনি গেলেন, আপনি জামিনদার, আপনি গিয়ে আমাকে ছাড়িয়ে আনলেন, আপনারও স্বাক্ষর থাকলো, আপনারও দায়বদ্ধতা থাকলো, এটাই হলো জামিনদার। অর্থাৎ কোনো একজন ব্যক্তির দায় দায়িত্ব নেয়াই হলো জামিনদার। যে ব্যক্তি অন্য আরেকজন ব্যক্তির দায়িত্ব সম্পাদন করেন বা দায়িত্ব নেন তার পক্ষের হয়ে, তাকে বলে জামিনদার। তাহলে জামিনদার সহ হতে পারে, জামিনদার ব্যতীত হতে পারে, মুচলেকা সম্পাদন করাবেন। এরপরে বাংলাদেশের বাসিন্দা না হলে বাংলাদেশের এক বা একাধিক বাসিন্দার উপস্থিতিতে মুচলেকা সম্পাদন করাবেন। 24 ঘন্টার মধ্যে কোনো তথ্যই পেলেন না, বা পেলেন কিন্তু সে মুচলেকা সম্পাদন করতে পারলো না, ব্যর্থ হলো, তখন আদালতে প্রেরণ করলেন। 57-র 1, 2, 3।
এবার আসেন ছোট্ট একটা ধারা পড়বো, 58 ধারা, অপরের এখতিয়ারাধীন এলাকায় অপরাধীকে অনুসরণ। তাহলে যখনই আপনি বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য ক্ষমতাবান হলেন, মনে করেন আমি একটা আমলযোগ্য অপরাধ করলাম, মার্ডার করে ফেললাম আপনার সামনে, তো আপনি দেখলেন আমি অপরাধ করেছি, তখন আপনি কি করলেন, আমাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা সম্পন্ন হলেন। কারণ কি, আপনি পুলিশ অফিসার, আপনার সামনে যদি কোনো ব্যক্তি জ্ঞাতব্য অপরাধ করে, আমলযোগ্য অপরাধ করে, তাই না? 54 ধারায় কি শিখলাম আমরা, কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে পুলিশ অফিসারের সামনে, তাহলেই তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলতে পারবেন। এবার আসেন আমি আমলযোগ্য অপরাধ করলাম, তখন আপনি আমাকে অনুসরণ পূর্বক গ্রেপ্তার করতে পারবেন, সেটা অন্য এলাকা হলেও অনুসরণ করতে পারবেন। অর্থাৎ বাংলাদেশের ভেতরে যত দূর অনুসরণ করা যায়, অন্য থানার এখতিয়ারাধীন এলাকায় যদি আমি দৌড়ে পালিয়েও যাই, তারপরও আপনি আমার পিছু পিছু অনুসরণ করে আমাকে গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। এই হলো 58 ধারা। বুঝতে পারছি, খুবই সোজা এবং ছোট। তাহলে অপরের এখতিয়ারাধীন এলাকায়, এখতিয়ারভুক্ত এলাকায় অপরাধীকে অনুসরণ, এই অধ্যায় অনুসারে, যে অধ্যায় পড়ছি আমরা, এই অধ্যায় অনুসারে গ্রেপ্তার, পলায়ন এবং পুনরায় গ্রেপ্তার। কত অধ্যায় পড়াইছিলাম প্রথম দিন? পঞ্চম অধ্যায়। কোন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা প্রাপ্ত পুলিশ অফিসার বাংলাদেশের যে কোনো স্থানে ওই ব্যক্তিকে অনুসরণ করতে পারেন। তাই বলে আপনি বিদেশে যাওয়ার এখতিয়ার আপনাকে দেয়নি। ইন্ডিয়ার বর্ডারে গেলেন, ওই পাশে টপকায় ইন্ডিয়া চলে গেলেন, এত সুযোগ নাই। তাহলে কি করতে পারবেন, অপরাধীকে বাংলাদেশের সর্বত্র আপনি অনুসরণ করতে পারবেন। কোন ক্ষেত্রে? বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে ওই ব্যক্তিকে সারা বাংলাদেশে অনুসরণ করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন, ভাষ্যতে লেখাও আছে বিদেশি ভূখণ্ডে যাওয়ার অধিকার দেওয়া হয় নাই। এরপরে আমরা যাবো 59, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি। এই ধারাগুলো পরে আপনাদের একদম দেখবেন মুখস্থ হয়ে গেছে, অনেকের মুখস্থ আছেও। বেসরকারি ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার এবং এইরূপ গ্রেপ্তারের ক্ষেত্রে পদ্ধতি। তাহলে বেসরকারি ব্যক্তি কারা, তারা কিভাবে গ্রেপ্তার করতে পারবেন? সাধারণত বেসরকারি ব্যক্তি বলতে আমরা জনসাধারণ বুঝি, তাই না? এরকম প্রশ্ন আসে, জনসাধারণ কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তারের পদ্ধতি আলোচনা করুন, একই কথা। তাহলে বেসরকারি ব্যক্তি বলতে এখানে জনসাধারণকে বোঝানো হয়েছে, জনসাধারণ কর্তৃক কিভাবে গ্রেপ্তার করবেন, সরকারি নয় যারা, সবাই। এবার আসেন, কোন জনসাধারণের সম্মুখে যদি কোনো নাগরিক জামিনের অযোগ্য, আমলযোগ্য অপরাধী বলিয়া ঘোষিত, কয় শ্রেণীর অপরাধ এখানে দেখেন, কয় শ্রেণীর ব্যক্তি? 3 শ্রেণীর ব্যক্তি, জামিনের অযোগ্য, আমলযোগ্য, ঘোষিত অপরাধী। তাহলে এরকম একটা প্রশ্ন দিলাম এমসিকিউ, জনসাধারণ কয় শ্রেণীর ব্যক্তিকে, নিম্নলিখিত কয় শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায়, কোন শ্রেণীর ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আমলযোগ্য, জামিনের অযোগ্য, ঘোষিত অপরাধী, সবগুলোই। 3টা পয়েন্ট দিলাম, নিচে দিলাম সবগুলোই, কি দেখাবেন? সবগুলোই। তাহলে এটা একটা এমসিকিউ। বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি ফৌজদারি কার্যবিধির কত ধারায় আলোচিত হয়েছে? 59 ধারায়। আবার কোন কোন ব্যক্তিদেরকে জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন? আমলের অযোগ্য অপরাধী, ঘোষিত অপরাধী, আমলযোগ্য অপরাধী, খ ও গ। কি দিবেন? বুঝেও তো দিতে হবে, খ ও গ। তাহলে আমলের অযোগ্য অপরাধের কথা কিন্তু বলেনি, বলছে জামিনের অযোগ্য, মানে এমন অপরাধ করছে সে জামিন পাবে না। আমলযোগ্য এবং ঘোষিত অপরাধী, এই 3 ধরনের ব্যক্তিকে জনসাধারণ তার চোখের সামনে যদি দেখতে পান, দৃষ্টির মধ্যে যদি দেখতে পান, ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। আর কি করবেন? শুধু শুধু দেরি না করে নিকটতম থানার হেফাজতে নিয়ে যাবেন। তাহলে পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করলে তার সর্বপ্রথম দায়িত্ব দুঃখিত, পুলিশ অফিসার ব্যতিরেকে অন্য কেউ যদি কাউকে গ্রেপ্তার করে, তার সর্বপ্রথম দায়িত্ব তাকে পুলিশ হেফাজতে দেয়া, তাই না? তাহলে তিনি কি করবেন, গ্রেপ্তার করার পরের কি কাজ? তিনি নিকটতম থানার হেফাজতে তাকে নিয়ে যাবেন। এই হলো 59-1। তাহলে বুঝতে পারলাম, জনসাধারণ বা বেসরকারি লোক তার দৃষ্টি সীমার মধ্যে যদি কোনো 3 রকমের ব্যক্তিকে দেখতে পায়, কে কে? আমলযোগ্য অপরাধী, জামিনের অযোগ্য অপরাধে অপরাধী, অথবা ঘোষিত অপরাধী। এই 3 শ্রেণীর ব্যক্তিকে দেখতে পেলে কি করবে? তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। গ্রেপ্তার করার পর তিনি কি করবেন? নিকটতম থানার হেফাজতে তাকে নিয়ে রেখে আসবেন, বা থানা হেফাজতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন। আচ্ছা, এই হলো 59-1। তাহলে বুঝতেছি আমরা কথাগুলো, দেখবো ক্লাসের শেষে কে কতটা বুঝলেন। এরপরে আসেন 59-2, একটু বেশি করে নেন, দ্রুত শেষ হয়ে যাবে, এগুলো এত পড়া কবে পড়বো? তাহলে আসেন 59-2 যাই আমরা। পুলিশ অফিসারের কাছে আপনি নিয়ে আসলেন, ওই পর্যন্ত তো কার্যক্রম শেষ, তাই না? পুলিশ অফিসারের কাছে নিয়ে আসলেন, এখন পুলিশ অফিসার দেখবে যে ওই ব্যক্তিকে তিনি 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন কিনা। একটা জিনিস খেয়াল করেন, যদিও আইন জানা, প্রত্যেকের আইন জানতেই হবে এরকমই
সাংবিধানিক নিয়ম এরকম। আইন, যে কোনো আইন প্রণয়ন হওয়ার সাথেই আপনি আইন জানবেন অবশ্যই। আইন জানি না বলিয়া আপনি কোনো কাজ থেকে রেহাই পাবেন না। আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়। ঘটনার অজ্ঞতা হলে ক্ষমা করা যেতেও পারে, কিন্তু আইনের অজ্ঞতা ক্ষমাযোগ্য নয়। আপনাকে আইন জানতেই হবে। প্রত্যেক নাগরিকই আইন জানবে। না হলে তো সে বলবে যে পেনাল কোডে যে 302 ধারায় খুনের শাস্তি আছে আমি তো জানতাম না। তাহলে এই বলার সুযোগ আছে? নাই। আইন আপনি জানেন না কেন, আপনাকে জানতেই হবে। তাহলে দেখেন, জনসাধারণ কোনোভাবেই মনে করেন কাউকে জামিনের অযোগ্য অপরাধী মনে করে আপনার কাছে গ্রেপ্তার করে নিয়ে আসছে, কিন্তু আপনি দেখতে হবে যে আসলেও সে জামিনের অযোগ্য অপরাধ করেছে কিনা, তাই না? অনেক সময় তো সে ভুল ধারণা বশত কাউকে নিয়ে আসতে পারে, হতেই পারে। আমরা পুলিশ আমরাই আইন জানি না, জনসাধারণ কয়জন আইন জানবে, কিভাবে জানবে? হতেই পারে এরকম। তাহলে এই জন্য আগে দেখতে হবে, পুলিশ অফিসার দেখবে তাকে আবার 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় কিনা। যদি যায় তাহলে তিনি আবার তাকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। এই হলো 59-2। এরপরে আসেন 59-3। 59-3 বলছে, যদি তার কাছে মনে হয়, কার কাছে? পুলিশ অফিসারের কাছে মনে হলো সেই ব্যক্তি আমলের অযোগ্য অপরাধ করেছে। সে তো ধরে নিয়ে আসছে, ঠিক আছে, কিন্তু সে তো ওখানে তেমন গুরুতর কিছু করে নাই। সে ধরেন সিগারেট খাচ্ছিল, ধূমপান করতেছিল, বা আমলের অযোগ্য কোনো অপরাধ করতেছিল। এরকম কোনো অপরাধ করলে তাকে ওই ওই ব্যক্তিকে নিয়ে আসলো, পুলিশ অফিসারের মনে হলো যে তিনি আমলের অযোগ্য অপরাধ করেছেন। আচ্ছা, ধূমপান নিরোধ আইন অনুযায়ী ধূমপান আবার আমলযোগ্য কিনা আমার এটা দেখা নাই, যাই হোক এক্সাম্পল দিলাম আর কি। তো দেখেন, এখন পুলিশ অফিসার দেখলো আমলের অযোগ্য অপরাধ করেছে, তাহলে কোন ধারার বিধান হবে বলেন? আমলের অযোগ্য অপরাধীকে কি আরো গ্রেপ্তার করা যাবে? তখন এই যে 57 ধারা অনুযায়ী নাম ঠিকানা জানতে চাইবে। মোট কথা 57 ধারার পদ্ধতি আরেকবার তাকে অবলম্বন করতে হবে, তাই না? যেহেতু আমলের অযোগ্য অপরাধ করেছে। এবার আসেন, 57 ধারা মোতাবেক তার বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, নাম ঠিকানা সঠিক পাওয়া গেলে মুচলেখা নিয়ে ছেড়ে দিলেন, না হলে ম্যাজিস্ট্রেটের কাছে নিলেন। এই হলো প্রসেস। এরপরে আসেন, যদি আপনি দেখেন যে না, সে কোনো অপরাধই করে নাই, জনসাধারণ ভুল বুঝে তাকে ধরে নিয়ে আসছে, তাহলে তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। কোনো ব্যক্তিকে ওইভাবে আটক করে রাখার অধিকার কারোরই নাই। মানুষ জন্মগতভাবে স্বাধীন। তাহলে সে যদি অপরাধ না করে, আপনি তো তাকে কি করতে পারেন না, আটক করে রাখতে পারেন না। এইবার আসেন, একটা জটিল প্রশ্নের উত্তর দেন। কোন ব্যক্তি একবার গ্রেপ্তার হওয়ার পর তাকে পুনরায় গ্রেপ্তার করা যায় কি? এরকম প্রশ্ন দিল পেঁচিয়ে, কি লিখবেন? ফৌজদারি কার্যবিধির 59-2 ধারা মোতাবেক জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে পুলিশ অফিসার পুনরায়, যদি তিনি আমলযোগ্য অপরাধ করে থাকেন, 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করতে পারেন। তাহলে একবার গ্রেপ্তারকৃত ব্যক্তি কি আরেকবার গ্রেপ্তার হলো না? এই প্রশ্নগুলো যদি ক্রিটিক্যালি দেয় তখন এরকম প্রশ্ন কিন্তু দিয়ে ফেলে, বুঝতে পারছেন? এই জন্য আপনাকে গভীরে চিন্তা করতে হবে, একটু গভীরে চিন্তা করতে হবে। একটা পার্ট আমরা কমন পাই, আর একটা পার্টে তো কিরকম পেঁচানো প্রশ্ন দেয় আপনারা দেখতেই পাচ্ছেন। তো সেইভাবেই আপনাকে প্রস্তুতিটা নিতে হবে। খুঁটিনাটি আমরা পড়ে ফেলবো, চিন্তা করব কোন জায়গা থেকে কিরকম প্রশ্ন হতে পারে। তাহলে এই এই ছিল 59 ধারা, বুঝতে পারছি? তাহলে 59 ধারায় কি করবে? জনসাধারণ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবে। কয় শ্রেণীর অপরাধী? 3 শ্রেণীর অপরাধী। গ্রেপ্তার করার পরে তারা কি করবে? সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই কার কাছে নিয়ে আসবে? থানা হেফাজতে নিয়ে আসবে। এখন থানা পুলিশ অফিসার তিনি যদি দেখতে পান যে ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেছে, তাহলে তিনি তাকে পুনরায় 54 ধারা মোতাবেক গ্রেপ্তার করবেন। আর যদি দেখতে পান আমলের অযোগ্য অপরাধ করেছে, নাম ঠিকানা সঠিক পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না, ঠিক 57 ধারার মতন তিনি ব্যবস্থা নেবেন। আর যদি দেখেন ওই ব্যক্তি কোনো অপরাধই করে নাই, তাহলে ওই ব্যক্তিকে কি করতে হবে? তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। এই হলো 59-এর 1, 2, 3। 2 এর পয়েন্টটা সোজা। 1 নাম্বারটা গ্রেপ্তার করলো, পুলিশ অফিসারের কাছে নিল। 2 এ 54 ধারায় আরেকবার গ্রেপ্তার হলো। 3 এ তাকে ছেড়ে দিবে কিভাবে, বা 57 ধারার কিভাবে পদ্ধতি অবলম্বন করবে। এই এবার আসেন আমরা একটু 60 ধারায় যাব। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকটে নিয়ে যেতে হবে। বিনা পরোয়ানায় গ্রেপ্তারকারী পুলিশ অফিসার। তাহলে দেখেন, আমরা একটু আগে যে পড়লাম 59-এ, 59-এও কিন্তু একই কথা বলা ছিল যে গ্রেপ্তার করার পর কার কাছে নিতে হবে? জনসাধারণ যদি গ্রেপ্তার করে তাহলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিতে হবে। পুলিশ অফিসার যদি গ্রেপ্তার করে, পুলিশ অফিসারের কাছে রাখারও কোনো এখতিয়ার নাই। কতক্ষণ রাখতে পারবেন আপনি? ওই যে 24 ঘন্টা। এর মধ্যেই আপনাকে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে। তাহলে 59-এ ওই কথার সঙ্গে এই কথার কোনো পার্থক্য আছে? আছে। ওইখানে শুধুমাত্র জনসাধারণের কথা বলা আছে যে তারা গ্রেপ্তার শেষে দেরি না করে তাড়াতাড়ি করে পুলিশ অফিসারের কাছে নিয়ে যাবে। আর পুলিশ অফিসার কি করবে? গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে ম্যাজিস্ট্রেটের নিকটে সোপর্দ করবেন। তাহলে 60 ধারাটা আমরা 61, 81, 60, 61, 81 একইভাবে ব্যবহার করতাম আগে, একটু পার্থক্য আছে।
যখন পুলিশ অফিসার কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো, সে যেন শুধু শুধু বিলম্ব না করে জামিনের ব্যবস্থা সাপেক্ষে তাকে ধরে নিয়ে আসছেন, ঠিক আছে, বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেছেন, সে অপরাধ করেছে, এটাও ঠিক আছে, কিন্তু আপনাকে দেখতে হবে জামিনের ব্যবস্থা আছে কিনা। যদি জামিনের ব্যবস্থা থাকে জামিন দিয়ে ফেলেন, আর যদি জামিন দিতে না পারেন তাহলে দেরি না করে ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকটে নিয়ে যেতে হবে। তাহলে যদি অন্য কেউ গ্রেপ্তার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিবে, আর যদি পুলিশ অফিসার নিজেই গ্রেপ্তার করে তিনি জামিনের ব্যবস্থা সাপেক্ষে তাকে কোর্টে প্রেরণ করবেন, ম্যাজিস্ট্রেটের কাছে, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের কাছে সোপর্দ করবেন। এই হলো 60 ধারা, এটাতেই মূলত আসামি চালান হলো। এরপরও আমরা দেখবো 61 ধারায়ও এই কথাগুলোই বলা আছে। কতক্ষণ সময়, এখানে সময়ের ডিউরেশনটা স্পষ্ট করে দেয়া আছে, অর্থাৎ 60-এর সঙ্গে 61-র মিল আছে। কিন্তু দেখেন 61-তে বলা আছে পুলিশ অফিসার যখন বিনা পরোয়ানায় কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে সকল পরিস্থিতি বিচার বিবেচনা সাপেক্ষে তিনি তাকে 24 ঘন্টার বেশি আটক রাখতে পারবেন না। অবশ্যই তাকে, এই দেখেন এই টাইমটা কিভাবে কাউন্ট হবে, সকল ক্ষেত্রে, সকল ক্ষেত্রে, পরোয়ানার ক্ষেত্রেও পাবেন তো, 81 ধারা পাবেন, এখানে শুধু বিনা পরোয়ানায় কথা বলা আছে। অর্থাৎ যদি আপনি এরকম ভাবেন যে বিনা পরোয়ানার ক্ষেত্রে, তাহলে আপনি সেই ক্ষেত্রে 61 ধারা ব্যবহার করতে পারবেন। একই কথা যদি পরোয়ানার ক্ষেত্রে ব্যবহার করতে চান 81 ধারা ব্যবহার করতে পারবেন। 81 ধারায় টাইমও নাই, বলা আছে অবিলম্বে আপনাকে কি করতে হবে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের নিকটে সোপর্দ করতে হবে। পরে শুনবো, সবার কথা পরে শুনবো বলছি তো। আচ্ছা তাহলে আসেন 60 ধারায় কি পড়লাম, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে, তাই না? এরপরে আসেন হয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকটে সোপর্দ করতে হবে। এই টাইমটা আপনি কতক্ষণ পাবেন, এটা আছে 61 ধারায় বলা আছে যে গ্রেপ্তার করে নিয়ে আসলেন, এই যে যখন আপনি ওই ব্যক্তিকে আটক করলেন, এই যে আটকের সময় গ্রেপ্তারের স্থান থেকে, আপনি যখন তাকে গ্রেপ্তার করলেন এই গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাওয়ার সময়টা বাদ দিয়ে, মনে করেন একটা আসামি আপনি রাজশাহীতে গ্রেপ্তার করছেন, থানায় আনতে আনতে আপনার 2 দিন লেগে গেল, লাগতেই পারে, আপনার থানা রংপুরে, কোতোয়ালি থানা আপনার, তো রাজশাহী থেকে একটা অপরাধী গ্রেপ্তার করে নিয়ে আসতেই তো আপনার 2 দিন চলে গেল, তো এটা আপনার লাগতেই পারে, এখানে এই সময়টা কাউন্ট হবে না। অর্থাৎ অপরাধী গ্রেপ্তারের স্থান থেকে যে আপনি আনলেন এবং কোর্টে যে নিয়ে যাচ্ছেন এই সময়টা বাদ দিয়ে মাঝখানে যে সময়টুকু, অর্থাৎ অপরাধী থাকবেন কতটুকু আপনার কাছে, এই সময়টা কিন্তু 24 ঘন্টা পাবেন আপনি। বুঝাইতে পারছি? দেখেন গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেট আদালতে যাওয়ার সময় বাদ দিয়ে 24 ঘন্টা, অর্থাৎ আপনি গ্রেপ্তার করে নিয়ে আসলেন, থানায় ঢুকলো, থানায় 24 ঘন্টা থাকবে, এর মধ্যে আপনাকে কোর্টে পাঠাইতে হবে। কোর্টে যাইতে যাইতে এখন কোর্ট যদি দূরে হয় আরো সময় লাগুক, সমস্যা নাই, তাহলে মাঝখানের যে সময়টুকু এই সময়টুকু 24 ঘন্টার বেশি হবে না। এই হলো 61 ধারার বিধান। আচ্ছা 61 ধারার সঙ্গে আমরা কি ব্যবহার করতে পারি দেখেন, সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদ ব্যবহার করতে পারি। সংবিধানের 33 নং অনুচ্ছেদে অনেকগুলো কথা বলা আছে, তার মধ্যে আমাদের যতটুকু লাগে আমরা ততটুকু নেব। এরকম আসে গ্রেপ্তারকৃত ব্যক্তির আইনগত অধিকার আলোচনা করুন, যে প্রশ্নটা আপনাদেরকে দিয়েছি, এগুলো যখন আপনারা সব পড়ার শেষে লিখবেন তখন এখানে অনেক প্রবিধান যুক্ত হবে, সংবিধানের ধারা অনুচ্ছেদ এগুলো যুক্ত হবে। তাহলে আসেন সংবিধানের 33 নং অনুচ্ছেদ আপনাকে কি বলে, সংবিধান আমরা পড়বো আলাদা ইনশাল্লাহ, তো তার আগে আজকে একটু যেহেতু রিলেটেড জেনে নেই। সংবিধানের 33 নম্বর অনুচ্ছেদে বলছে যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, আপনি দেখেন যে ব্যক্তি গ্রেপ্তারকৃত বা পাহারায় আটক, পাহারায় আটক এবং নিকটতম ম্যাজিস্ট্রেটের সম্মুখে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের স্থান থেকে ম্যাজিস্ট্রেট আদালতে আনয়নের জন্য প্রয়োজনীয় সময় বাদে, জাহিদ ওইটুকু বাদ দিলেই হবে, বুঝছো? এটা তুমি ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়ে যাচ্ছ এই সময় তো আমরা বাদ দিয়ে ফেলবো, এটা বলা আছে সংবিধানে বলা আছে, যখন কোনো আইন প্রণয়ন হয় সংবিধানকে ফলো করে আইনটা প্রণয়ন হয়। তাহলে সংবিধানের 33-এ 2 নম্বর অনুচ্ছেদেও সেম কথা বলা আছে যে ওইটুকু সময় সে কতটুকু পাবে, মাঝখানে পুলিশ অফিসার 24 ঘন্টা সময় পাবে, তাহলে এর অতিরিক্ত কাল আটক করা যাবে না। তবে নিবর্তনমূলক আটক আদেশের ক্ষেত্রে আলাদা বিধান আছে, সেগুলো অন্যরকম, সেগুলো আমরা যখন পড়বো বিশেষ ক্ষমতা আইন তখন ইনশাল্লাহ যদি সুযোগ হয় আলোচনা করব। তাহলে এই ছিল 61 ধারা। এবার আসি 62 ধারা। এই যে কি কি গ্রেপ্তার হলো, আপনি কাকে কাকে কোর্টে প্রেরণ করলেন এই সম্পর্কেও আপনাকে রিপোর্ট দিতে হবে। কে কাকে রিপোর্ট দিবে এটা হলো 62 ধারায়, এটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব। তাহলে একজন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তার থানা এলাকায় কতগুলো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলো, কাদেরকে জামিন দিল, কাদেরকে কোর্টে প্রেরণ করলো, এই সংক্রান্ত তথ্য দিবেন। কাকে দিবেন?
যদি এটা মেট্রো এলাকা হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিতে হবে। যদি জেলা এলাকা হয় দুই জায়গায় সুযোগ আছে, আপনি জেলা ম্যাজিস্ট্রেটকে অথবা জেলা ম্যাজিস্ট্রেটকে তো দিবেন, প্লাস ও মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট। এই যে দেখেন ম্যাজিস্ট্রেট যদি ভালো করে না বুঝে থাকেন তাহলে কিন্তু এখন কষ্ট হবে। তাহলে কে জেলা ম্যাজিস্ট্রেট কে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট কিছুই তো বুঝি না, তখন বিপদ হবে। তাহলে মেট্রোপলিটন এলাকা হলে কাকে, সর্বোচ্চ যিনি আছেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কে, জেলা এলাকা হলে জেলা ম্যাজিস্ট্রেট কে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কে জানাতে হবে। কি কি জানাবেন? থানা এলাকার মধ্যে কতজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হলো, কাউকে কাকে কাকে জামিন দেওয়া হলো, জামিন দেওয়া হলো কিনা, এই বিষয়ে সংবাদ দিবেন। তাহলে বুঝতে পারছি। পুলিশ অফিসার গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিবেন। এটা কোন পুলিশ অফিসার? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। কাকে রিপোর্ট দিবেন? যদি মেট্রো এলাকা হয় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর যদি জেলা এলাকা হয় জেলা ম্যাজিস্ট্রেট এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে এই গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিতে হবে। এই ছিল 62 ধারা। এরপরে আমরা 63 ধারা যাব। দেখেন গত ক্লাসে বলছিলাম কোন ব্যক্তিকে যখন আপনি গ্রেপ্তার করে নিয়ে আসবেন, কোন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হবে ওই ব্যক্তিকে তিনটা উপায়ে ছেড়ে দেওয়া যায়। তিনটা উপায়। কয়টা উপায়ে? কোন গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কয়টি উপায়ে ছেড়ে দিতে পারেন? তিনটি উপায়। কি কি? জামিন, যদি সে জামিন নিয়ে থাকে, কোর্ট থেকে জামিনের কাগজ দেখালো আপনাকে, আপনি আরো আটক রাখতে পারেন, এখতিয়ার আছে? নাই। তাহলে জামিন, মুচলেকা, ওই যে একটু আগে যেটা বললাম, জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। এখন আদালত তো অনেক বড় ক্ষমতার অধিকারী, তাই না? কোনো ব্যক্তিকে জামিন না দিয়ে স্পেশালি অর্ডার দিল যে তাকে এতদিনের জন্য গ্রেপ্তার করা হবে না, মানে তাকে এতদিন পর্যন্ত গ্রেপ্তারে স্থগিত বা অনেক কিছুই কোর্ট অর্ডার করতে পারে। তাহলে ম্যাজিস্ট্রেটের যদি আলাদা কোনো স্পেশাল অর্ডার থাকে সেই ক্ষেত্রে, যেমন ধরে ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ বলতে কোন ম্যাজিস্ট্রেট এরকম আদেশ দিল যে কোনো আসামিকে আপনি কি করতে পারবেন না, পুলিশ হেফাজতে থাকবে না, কিন্তু কি করবেন আপনি জেল গেটে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবেন, তাই না? এরকম অনেক রকম আদেশ দিতে পারে আদালত। তাহলে কয়টি ক্ষেত্রে আপনি কোনো ব্যক্তিকে ছেড়ে দিবেন? মানে তিন ধরনের উপায়ে ছেড়ে দেওয়া যায়, তিন উপায়ে ছেড়ে দেওয়া যায়। একটা হলো জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। এই তিন উপায়ে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া যায়। 167-তে যে রিমান্ডের আদেশ দেয় এটাও মূলত এক ধরনের আদেশ, বিশেষ আদেশ। আচ্ছা, তাহলে আসলে মুচলেকা তো আমরা বুঝলাম। জামিন হলো আদালত যদি কোনো ব্যক্তিকে, জামিন কথাটির অর্থ হলো সাময়িক মুক্তি। জামিন মানে কিন্তু কোনো মামলা থেকে যে একবারে রেহাই পেয়ে গেল এরকম না। জামিন মানে সাময়িক মুক্তি। কোনো ব্যক্তিকে আদালত শুনানি অন্তে যে আপনি এতদিন পর এসে হাজির হবেন, আপনি হাজিরা দেন, আপনি এতদিনের জামিন পেলেন, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো মামলার দায় থেকে সাময়িকভাবে তাকে মুক্ত, মানে দায় থেকে অব্যাহতি না, জাস্ট সাময়িক মুক্তি প্রদান করেন আদালত শর্ত সাপেক্ষে, জামিনদার সহ বা ব্যতীত। এটাকেই বলে জামিন বা বেইল বলে। হ্যাঁ, এই হলো জামিন। তাহলে কয়টা পেলাম আমরা? দেখেন তিনটা বিষয়। একটা হলো জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের কোনো বিশেষ আদেশ থাকলে তাহলে কি করা যাবে, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে এই আদেশগুলো বাদ দিয়ে তাকে ছেড়ে দেওয়া যাবে না। এই তিন উপায়েই কেবলমাত্র আপনি তাকে ছেড়ে দিতে পারবেন। তাহলে বুঝতে পারছি আমরা 63 ধারা। 64 65 পড়ি না আমি, লাগে না 64 65 ধারাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালাস মানে কোনো অপরাধের দায় থেকে সে একবারেই মুক্তি। খালাস মানে এমন ভাবে মুক্তি, মানে বিচার শেষে মুক্তি। খালাস হলো একটা রায়। আমরা যখন রায় পড়বো না দেখবো রায় দুই প্রকারের, একটা হলো দণ্ডাদেশ, একটা খালাস। এখন রায় যখন হয় কোনো মামলার রায় মানে কি, মামলা শেষ। শেষ হলে দুই ধরনের আদেশ, হয় আসামিকে খালাস দিয়ে ফেলবে অথবা আসামিকে দণ্ড প্রদান করবে, তাই না? তাহলে খালাস মানে দেখেন সাক্ষ্য প্রমাণ সব নেওয়া শেষ, এরপরে যে রায়টা হয় ছেড়ে দেওয়ার, এটাই হলো খালাস। খালাস মানে একেবারেই মুক্তি, মুক্তি পেয়ে গেল সে মামলা থেকে। আচ্ছা, এরপরে আসেন তাহলে 64 65 ধারা কিন্তু পড়ি না আমি, মানে এত চাপ নেই না, তারপর আপনারা যেহেতু শুরুর দিকে পড়তেছেন একটু পড়ে নেন। 64 ধারা হলো ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ। এখন বলেন একজন সাব ইন্সপেক্টর সে যে কাজটা করতে পারে বা তার যে ক্ষমতা, ওসির কি সেই ক্ষমতা নাই? ওসির তো তার থেকে বেশি ক্ষমতা আছে। যখন নিম্ন পদস্থের কোনো ক্ষমতা থাকবে উচ্চ পদস্থ কর্মকর্তা অটোমেটিক সেই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ওসি স্যার পারবে না? অবশ্যই পারবে। এসপি স্যার পারবে না? সে তো আরো পারবে। সার্কেল স্যার যখন থানায় আসে তিনি ওসির দায়িত্ব পালন করতে পারেন না? অবশ্যই পারেন। দেখবো আমরা, এগুলো আছে ফৌজদারি কার্যবিধির 551 ধারা, দেখবেন তাহলেও পাবেন। তো
তো দেখেন এইভাবে একজন ম্যাজিস্ট্রেট তিনি যদি ওয়ারেন্ট ইস্যু করতে পারেন, তিনি কি আসামি গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন না? মনে করেন একজন ম্যাজিস্ট্রেটের সঙ্গে আপনি ডিউটিতে, কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সংগঠন করলো, তখন ম্যাজিস্ট্রেট যদি আপনাকে বলে সে আমার সামনেই অপরাধ করছে, তাকে গ্রেপ্তার করুন, আপনি তো বাধ্য তাকে গ্রেপ্তার করতে। এটাই বলছে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ, কোনো ব্যক্তি, কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট হোক বা বিচারিক ম্যাজিস্ট্রেট হোক, যার উপস্থিতিতেই হোক না কেন, তার এখতিয়ারাধীন এলাকার মধ্যে যদি কোনো অপরাধ করেন, তখন ম্যাজিস্ট্রেট ওই অপরাধীকে গ্রেপ্তারের জন্য নির্দেশ প্রদান করতে পারেন। এই হলো 64 ধারা। এরপর আসেন 65 ধারা। এই দুটো ধারা কিন্তু অনেকেই আলাদা করতে পারে না। একটা হলো দেখেন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধটা সংগঠিত হলো, আরেকটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার বা তার উপস্থিতিতে গ্রেপ্তার। তাহলে ম্যাজিস্ট্রেট নিজেও গ্রেপ্তার করতে পারবে, কাউকে দিয়ে গ্রেপ্তার করাতেও পারবে। 65 ধারা। 65 ধারা যদি আপনি ভেতরে পড়েন, একটু সূক্ষ্ম পার্থক্য আছে, অনেকে এটা ধরতে পারেন, আমি বলি আপনারা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা দেখেন ম্যাজিস্ট্রেট কি করলো, তার সামনে ঘটনা ঘটলো, সে বললো তাকে গ্রেপ্তার করেন, আপনি তাকে গ্রেপ্তার করলেন। আরেকটা হলো ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করে দেখতেছে কোনো ব্যক্তিকে, সে কি করতে পারে, ওয়ারেন্ট দিতে পারে। তো যে ব্যক্তিকে আমি ওয়ারেন্ট দিতে পারি, সে ব্যক্তিকে আমি নিজেও গ্রেপ্তার করতে পারি, অথবা গ্রেপ্তারের জন্য আদেশও দিতে পারি। বুঝতে পারছি ঘটনা? যে ব্যক্তিকে আমি ওয়ারেন্ট ইস্যু করতে পারি, কোনো বিচারিক বা নির্বাহী ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে এবং এখতিয়ারাধীন সীমারেখার মধ্যে যে ব্যক্তিকে গ্রেপ্তার করতে বা গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন, যাকে গ্রেপ্তারের জন্য তিনি ক্ষমতাবান বা পরোয়ানা জারি করতে পারেন, ওই ব্যক্তিকে এমনিতেও তিনি গ্রেপ্তার করে নিয়ে আসতে পারেন, ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। তাহলে এই ব্যক্তি কি সামনে অপরাধ করছে এরকম কিছু? সামনে অপরাধ না করলেও তার উপস্থিতিতে এমন কোনো ঘটনা ঘটছে যাতে তিনি তাকে কি করতে পারেন, ওয়ারেন্ট দিতে পারেন। তাহলে ওয়ারেন্ট দিয়ে পুলিশ ধরে আনবে, আবার সেটা তিনি নিজেও ধরে ফেলতে পারেন, তাকে গ্রেপ্তার করতে পারেন। এইটুকু হলো পার্থক্য। একটা হলো তার সম্মুখেই অপরাধ ঘটতে হবে, আরেকটাতে ওই ব্যক্তি কি করবে, বিচারের জন্য কোনো মামলা নেওয়ার পরেও কিন্তু তিনি ওয়ারেন্ট ইস্যু করতে পারেন। এই হলো পার্থক্য। তাহলে 64 65 একসাথেও পড়ে, অনেক সময় স্যাররা বলে দুটোই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সংগঠিত অপরাধ, ম্যাজিস্ট্রেট কর্তৃক গ্রেপ্তার। তাহলে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যদি অপরাধ হয়, ম্যাজিস্ট্রেট নিজেও গ্রেপ্তার করতে পারবেন, আদেশ দিতে পারবেন। আবার ম্যাজিস্ট্রেট যে ব্যক্তিকে নর্মালি ওয়ারেন্ট দিয়ে গ্রেপ্তার করে আনতে পারেন, সেই ব্যক্তিকে নিজেও উপস্থিত হয়ে গ্রেপ্তার করতে পারবেন, তার উপস্থিতিতেও গ্রেপ্তার করাতে পারবেন। মনে করেন আমি কাকে ওয়ারেন্ট দিতে পারি, মৌসুমীকে ওয়ারেন্ট দিয়ে নিয়ে আসতে পারি, আমি ম্যাজিস্ট্রেট, আমার এই ক্ষমতা আছে। তো এখন আমি আমার টিম নিয়ে গেলাম, গিয়ে বললাম মৌসুমীকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। তাহলে ও আমার সামনে অপরাধ করতেই হবে এমন কোনো কথা নেই, সে তো আগে অপরাধ করছে কিন্তু তাকে ওয়ারেন্ট দেওয়া যাচ্ছে, তখন তাকে গ্রেপ্তার করা যাবে 65 ধারা। আর ম্যাজিস্ট্রেটের সামনেই সে খারাপ কাজ করেছে, অপরাধ করেছে, তখনও গ্রেপ্তার করা যাবে 64 ধারা। এরপরে আমরা যাব 66 ধারা। দেখেন আইনসঙ্গত হেফাজত থেকে কোনো ব্যক্তি যদি পলায়ন করে, আইনসঙ্গত হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, তাহলে সেই ব্যক্তিকে অনুসরণ পূর্বক বাংলাদেশের যে কোনো স্থানে তাকে অনুসরণ করে গ্রেপ্তার কার্যকর করা যাবে। তাহলে 58 ধারায় কি করলেন, এখানে আসে কি করতেছেন? তাই না, টেনশন হচ্ছে না যে 58 ধারায় তো এখনই অনুসরণ করে আসলাম, আবার এখানে আবার কি অনুসরণ? তাহলে 58 ধারায় আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা সম্পন্ন ছিলেন, আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা সম্পন্ন থেকে ওই ব্যক্তিকে সারা বাংলাদেশময় তাকে পিছু পিছু ধাওয়া করে গ্রেপ্তার করে ফেলতে পারলেন। 66তে যে ব্যক্তি তিনি আরো অপরাধী। কেন, আমার কি ভিডিও দেখা যাচ্ছে না? আচ্ছা না দেখেন, স্যারের কথা শুনলেই তো হলো। তাহলে আসেন, এত বড় মানে নেট, শক্তিশালী নেট লাগানোর পরেও যদি ভিডিও দেখা না যায়, আচ্ছা তাহলে আসেন, আপনাদের মোবাইলে হয়তো সমস্যা হতে পারে, নেটওয়ার্কটা একটু চেক করেন। 58 ধারায় আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য ক্ষমতা সম্পন্ন হয়ে আপনি তাকে অনুসরণ করে গ্রেপ্তার করেছেন। 66 ধারার যে অপরাধী, তিনি কি অপরাধী, আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করেছে। তাহলে আপনি বলেন, আইনসঙ্গত হেফাজত থেকে যে ব্যক্তির হেফাজত থেকে পলায়ন করলো, সেই ব্যক্তি তাকে পিছু পিছু ধাওয়া করবে না? অবশ্যই করবে। সেই ক্ষমতাটা আলাদা করে 66 ধারায় দেওয়া হয়েছে। তাহলে 58 ধারায় যে ব্যক্তি ছিল, তিনিও বিনা পরোয়ানায় গ্রেপ্তারের জন্য আপনি কি করছেন, আপনি বিনা পরোয়ানায় তাকে গ্রেপ্তারের জন্য পিছু পিছু ধাওয়া করছেন। আর যে ব্যক্তিকে 66 ধারায় আপনি গ্রেপ্তার করছেন, সেই ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করেছে। এবার আসেন, যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলো, তাকে আমরা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করব কত ধারার বিধান মোতাবেক? মেসেজ দেন। প্রশ্ন বুঝতে পারছেন? যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলো, 66 ধারায় তো আমাকে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দিছে, যে আমি তাকে অনুসরণ পূর্বক গ্রেপ্তার করতে পারবো। গুড।
রিফাত একদম সঠিক উত্তর দিচ্ছে, তাহলে আপনি 54 ধারায় তাকে গ্রেপ্তার করতে পারবেন। মূলত গ্রেপ্তারের ক্ষমতাটা কিন্তু 54 ধারায়, 66 ধারায় তাহলে কি, ওই ব্যক্তিকে অনুসরণের ক্ষমতা, আপনি তার পিছু পিছু যেতে পারবেন। যে ব্যক্তি আইনসঙ্গত হেফাজত থেকে পলায়ন করলো তাকে আপনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন, তার পিছু পিছু গিয়ে 66 ধারা, অনুসরণের ধারা হলো 66 ধারা। এবার আসেন 67 ধারা আপনাকে কি বলে। এই যে আপনি তাকে অনুসরণ করবেন, এই অনুসরণ করতে গিয়ে আপনাকে অনেক কিছু পেরোতে হবে, তাই না? সেই ব্যক্তি যদি এমন কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করে, তখন আপনাকে কি বাড়ির মালিকের অনুমতি নিতে হবে না? অনুমতি না দিলেও আপনাকে গ্রেপ্তার করতে হবে। আপনি গ্রেপ্তার করতে গিয়ে আটকা পড়লেও আপনাকে বের হয়ে আসতে হবে, তাই কিনা? এই 67 ধারায় সেই কথাগুলোই বলছে যে আপনি কি করতে পারবেন, 47, 48, 49 ধারার বিধানগুলো প্রয়োগ করতে পারবেন। আপনি তো পিছু পিছু ধাওয়া করলেন, তাকে গ্রেপ্তার করতে গেলেন, এখন এই অবস্থায় যদি তিনি কোনো আবদ্ধ স্থানে প্রবেশ করে যায়, তাহলে আপনি কি করবেন, পুনরায় 47, 48, 49 ধারার বিধানগুলো প্রয়োগ করে আপনি তার গ্রেপ্তার কার্যকর করতে পারবেন। তাহলে আমরা বুঝতে পারছি ঘটনাটা। মোটামুটি অনেকগুলো ধারা পড়ানো হলো, দেখি আপনারা কতটুকু বুঝতে পারছেন। এরপরে আমরা কি করব, সমনের অংশটাতে যাব যদি পারি। তাহলে দেখেন আমরা কত ধারা থেকে পড়লাম, 55 ধারা। 55 ধারা খেয়াল করেন, 66 ক আছে কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে আসেন 55 ধারা থেকে একটু চিন্তা করি। 55 ধারায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 3 শ্রেণীর ব্যক্তিকে, ভবঘুরে, সন্দেহভাজন এই ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন, করাতে পারবেন। কে কে 3 শ্রেণীর ব্যক্তি? যেই ব্যক্তি আমলযোগ্য অপরাধ করার জন্য আত্মগোপন করে, যেই ব্যক্তির প্রকাশ্য কোনো জীবিকা নেই বা জীবিকা সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারেন না এরকম ব্যক্তি। আরেকটা কি, অভ্যাসগত চোর, ডাকাত, গৃহভঙ্গকারী, বলপূর্বক সম্পত্তি আদায়কারী, বলপূর্বক সম্পত্তি আদায়ের জন্য আঘাতের ভীতি প্রদর্শনকারী ব্যক্তি। 55 শেষ। 56 ধারা, যখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা পুলিশ অফিসার অথবা তদন্তকারী কর্মকর্তা অধস্তনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দেন, তখন কিভাবে আদেশ দিবেন? একটা লিখিত আদেশ হবে, যাকে গ্রেপ্তার করতে হবে তার পূর্ণাঙ্গ নাম ঠিকানা থাকবে, কি কারণে গ্রেপ্তার করবেন সেগুলো উল্লেখ থাকবে, কোন অফিসার গ্রেপ্তার করবে সেই বিষয়টিও উল্লেখ থাকবে। যখন পুলিশ অফিসার এই ব্যক্তিকে গ্রেপ্তার করতে যাবেন, তখন কি করবেন, তাকে এই গ্রেপ্তারের আদেশটা এই সম্পর্কে জানাবেন, প্রয়োজনে আদেশটি দেখাবেন। কত ধারা? 56 ধারা। তাহলে আমরা একটু আন্দাজ পেলাম যে এটাও একটা লিখিত, মনে করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক একটা ওয়ারেন্ট ইস্যুর মতোই, তাই না? এই গেল 56 ধারা। এরপরে আসেন 57 ধারা। আমলের অযোগ্য অপরাধ করার পর কোনো ব্যক্তি যদি নাম ঠিকানা দিতে অস্বীকার করে, ও পুলিশ অফিসারের সামনে নাম ঠিকানা দিতে যদি অস্বীকার করে, অথবা তিনি মিথ্যা নাম ঠিকানা দেন, তার নাম ঠিকানা উদ্ধারের জন্য কি করা যাবে, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যাবে। পরবর্তীতে যদি সঠিক নাম ঠিকানা পাওয়া যায়, ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা লাগতেও পারে তাকে, তাই না? পরে অন্য কোনো কারণে তাকে প্রয়োজন হলো, এজন্য আপনি কি করবেন, তার মুচলেখা সম্পাদনের মাধ্যমে, জামিনদার সহ বা ব্যতীত মুচলেখা সম্পাদনের মাধ্যমে তাকে ছেড়ে দিবেন। এবার আসেন, বাংলাদেশের বাসিন্দা যদি না হন, তাহলে এক বা একাধিক বাংলাদেশের বাসিন্দাকে আপনি জামিনদার বানাতে পারবেন। 3 নম্বর পয়েন্টে কি বলছে, যদি আপনি দেখেন 24 ঘন্টার মধ্যে কোনো কিছুই সুরাহা করা গেল না, ওই ব্যক্তি জামিন নিতে পারছেন না, তখন আপনি কি করবেন, ওই ব্যক্তিকে কোর্টে সোপর্দ করবেন, এখতিয়ারাধীন ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করবেন। 57 ধারা শেষ। 58 ধারা কি, এক লাইন, পুলিশ অফিসার যখন নিজে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতাবান হন, তখন যে ব্যক্তিকে তিনি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন, সেই ব্যক্তিকে অনুসরণ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে আসতে পারবেন। 58, 59, জনসাধারণ কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি অথবা বেসরকারি লোক কর্তৃক গ্রেপ্তারের পদ্ধতি। তাহলে বেসরকারি লোক কোন কোন ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন? আমলযোগ্য অপরাধী, জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তি, অথবা সরকার কর্তৃক ঘোষিত যে অপরাধী। এই 3 শ্রেণীর অপরাধীকে যখনই দৃষ্টিসীমার মধ্যে দেখবেন, তখনই কি করবেন, তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে ফেলতে পারবেন। এবার আসেন, গ্রেপ্তার করে কি করবেন, তিনি নিকটতম যে থানা, সেই থানায় তাকে হাজির করবেন। এই ছিল 59-এর 1। 59-এর 2 কি, পুলিশ অফিসার সবকিছু যাচাই বাছাই সাপেক্ষে পুনরায় তাকে 54 ধারা মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। 59-এর 2। 59-এর 3 তাহলে কি, 59-এর 3 যদি পুলিশ অফিসার দেখেন ওই ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেননি, অথবা
এরকম যথেষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ নেই, আমলের অযোগ্য অপরাধ করেছেন, তাহলে 57 ধারা অনুযায়ী ব্যবস্থা নিবেন। আর যদি দেখেন তিনি কোনো অপরাধই করেননি, তাহলে তৎক্ষণাৎ তাকে ছেড়ে দিতে হবে। আচ্ছা, এই গেল 59 ধারা। এবার আসেন আমরা 60 ধারায় যাব। 60 ধারায় বলছে গ্রেপ্তার সম্পর্কে কি করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, দুঃখিত, গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হয় ম্যাজিস্ট্রেটের কাছে নিতে হবে অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে নিতে হবে। যে ব্যক্তি গ্রেপ্তার করলেন, যে পুলিশ অফিসার গ্রেপ্তার কার্যকর করলেন, তার দায়িত্ব হলো তিনি গ্রেপ্তারকৃত ব্যক্তিকে, জনসাধারণ হলে তারা নিয়ে যাবে থানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে। এরপরে ওই ব্যক্তিকে 24 ঘন্টার মধ্যে তার বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করে কি করতে হবে, তাকে আদালতে সোপর্দ করতে হবে। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেটের নিকটে নিয়ে যেতে হবে। 60 ধারা, তাই না? এবার আসেন কতটুকু সময় পাবেন আপনি। আপনি ওই ব্যক্তিকে গ্রেপ্তারের স্থান থেকে আদালতে যাওয়ার সময়টা বাদ দিয়ে মাঝখানে যে সময়টা, এটা অবশ্যই 24 ঘন্টার বেশি হবে না। এই সময়টা 24 ঘন্টা। এই যে এই প্রশ্নগুলো যদি দেয় এমসিকিউ, যে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে কতক্ষণ আটকানো যায়, মানে পুলিশ অফিসার কতক্ষণ রাখতে পারবে প্রাথমিক তদন্তের জন্য, 24 ঘন্টার বেশি, 24 ঘন্টার কম, 24 ঘন্টার বেশি হবে না। তাহলে বুঝে শুনে উত্তর দিতে হবে, কোনো অবস্থাতেই 24 ঘন্টার বেশি হবে না। তার মানে একদম 24 ঘন্টা তার সর্বোচ্চ সময়, এর মধ্যেই তিনি কি করবেন, তদন্ত সম্পন্ন করবেন, করে ওই ব্যক্তিকে কোর্টে সোপর্দ করবেন। কত ধারা গেল? 61 ধারা। হ্যাঁ, 24 ঘন্টার বেশি হবে না। যদি 24 ঘন্টার কম থাকে তাও রাইট আসছে। 24 ঘন্টার কম মানে 23 ঘন্টাও হতে পারে, 23.5 ঘন্টা, 23 ঘন্টা 59 মিনিটও হতে পারে। তাহলে দুটোই রাইট দিবেন আপনি। যেমন ধরেন এরকম প্রশ্ন দেয় যে 3 দিন নাকি 72 ঘন্টা, তাহলে দুইটাই ঠিক না বলেন। এরকম কিন্তু পেঁচিয়ে প্রশ্ন দিলে তখন আবার দ্বিধাদ্বন্দ্বে পড়ে যেতে হয়। এরপরে আসেন আমরা কত ধারা গেলাম, 61 গেল। এবার আমরা যাব 62 ধারা। গ্রেপ্তার সম্পর্কে রিপোর্ট দিতে হবে। কয় জায়গায়, মেট্রো এলাকা হলে ওসির দায়িত্ব, তিনি কাদেরকে কাদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করলেন, কাদেরকে জামিন দেওয়া হলো, এই একটা রিপোর্ট কাকে দিবেন। মেট্রোপলিটন এলাকা হলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে দিবেন, জেলা হলে জেলা ম্যাজিস্ট্রেটকে, এবং বিচারিক, মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রিপোর্টটা দিবেন। 62। 63-তে 3 উপায়ে কোনো ব্যক্তিকে ছেড়ে দেওয়া যায়। জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। জামিন, মুচলেকা, ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ। কত ধারা? 63 ধারা। তাহলে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর ছেড়ে দেওয়ার উপায় কয়টি? 3টি। কি কি? এই 3টা। এবার আসেন 64, 65। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ সংগঠিত হলে তিনি নিজেও গ্রেপ্তার করতে পারবেন, গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন। কোনো ব্যক্তি অপরাধ করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করে সেই ব্যক্তিকে তিনি ওয়ারেন্ট দেওয়ার ক্ষমতাবান, ওই ব্যক্তিকে নিজেও গ্রেপ্তার করতে পারবেন, কাউকে দিয়ে গ্রেপ্তার করিয়েও নিতে পারবেন। কত ধারা পড়লাম আমরা? 65। 66 ধারায় আইনসঙ্গত হেফাজত থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, আপনি তাকে অনুসরণ পূর্বক গ্রেপ্তার করতে পারবেন, কিন্তু গ্রেপ্তারটা হবে মূলত 54 ধারাতেই, তাই না? কারণ 54 ধারাতে বলাই আছে আইনসঙ্গত হেফাজত থেকে পলায়নকারী ব্যক্তি, তাই না, পুলিশের কাছে বাধাদানকারী ব্যক্তি। আচ্ছা, তাহলে আসেন এবার গেল 66 ধারা মোতাবেক যখন আপনি গ্রেপ্তার করবেন তখন আপনি কি করবেন। 47, 48, 49 ধারার বিধানগুলো প্রয়োগযোগ্য হবে, এগুলো আপনি প্রয়োগ করতে পারবেন। 67 ক দেখি, 67 ক, গ্রেপ্তারের কারণ জানানো, দুঃখিত, গ্রেপ্তারের বিধান লঙ্ঘনের ক্ষেত্রে পদ্ধতি। আগে এই ধারাটা ছিল না, তাই না? আপনাদেরকে দেখেন পিডিএফটা দেয়া আছে, এটাতে আপনারা খুঁজে পাবেন। 67 এ যদি লেখা থাকে এটা ক বানিয়ে নিন, হ্যাঁ। তাহলে 67 ক, গ্রেপ্তারের বিধান যদি পুলিশ অফিসার লঙ্ঘন করে, তাহলে এরকম একটা প্রশ্ন আসলো, ফৌজদারি কার্যবিধি সংশোধনী অনুযায়ী কোন পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার ক্ষেত্রে তিনি যদি গ্রেপ্তারের বিধান লঙ্ঘন করেন, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যাবে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আলোচনা করুন বা সংশোধনী অনুযায়ী আলোচনা করুন। তখন কিন্তু আপনি পুলিশ আইনেও চাইনি দণ্ড, প্রবিধানেও 857, 880 এগুলো দণ্ডও চাইনি। কিভাবে ব্যবস্থা নিবেন, কোথায় চেয়েছে? 67 ক। তাহলে আপনি কি লিখবেন? যদি কোনো পুলিশ অফিসার ম্যাজিস্ট্রেট অথবা আদালতের নিকটে কোনো গ্রেপ্তারকৃত ব্যক্তিকে হাজির করেন, হাজির করার পর ম্যাজিস্ট্রেট সকল কিছু পর্যালোচনা করে দেখেন যে তিনি কি করেছেন, কোন নিয়ম লঙ্ঘন করেছেন, তাহলে কি করতে পারবেন, তার বিরুদ্ধে, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে, সংশ্লিষ্ট পুলিশ অফিসারের বিরুদ্ধে তার সার্ভিস রুলস অনুযায়ী, অর্থাৎ দেখেন সার্ভিস রুলস অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
তাহলে সার্ভিস রুলস অনুযায়ী যদি ব্যবস্থা নেয়, প্রবিধানও প্রয়োগযোগ্য হবে, পুলিশ আইনও কিন্তু প্রয়োগযোগ্য হবে, তখন দুটোই প্রয়োগ করতে পারবে। তাহলে বুঝতে পারছি এটা কার দায়িত্ব, এটা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করার পর যদি ম্যাজিস্ট্রেটের নিকটে হাজির করা হয়, পুলিশ অফিসার তাকে তো হাজির করবে, তাই না? হাজির করার পর যদি ম্যাজিস্ট্রেট দেখেন কি যে এই ব্যক্তি কোনো নিয়ম লঙ্ঘন করেছেন বা এই গ্রেপ্তারের বিধানগুলো তিনি মানেননি, তখন অবহেলাজনক ভাবে বা নিজে এটা গাফিলতির দরুন এই অপরাধ তিনি করেছেন বা নিয়ম লঙ্ঘন করেছেন, তখন ওই কর্মকর্তার বিরুদ্ধে সার্ভিস রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে। এই হলো 67 ক। তাহলে এই ধারাটা কিন্তু সংযুক্ত করে ফেলবেন, 67 পরেই যদি লাগিয়ে ফেলেন আটা দিয়ে, তাহলে তো আরো সুবিধা হলো, একসাথে যখন রিভিশন দিবেন সিরিয়ালটা মেনটেন হবে। আচ্ছা, এই ছিল পড়া। এরপরে আর একটু আগাতে চাই, দেখি আগে তার আগে আপনাদের মতামত। মাইক্রোফোন গুলো খুলে দিচ্ছি, হ্যাঁ মাইক্রোফোন গুলো খুলে দিচ্ছি, মোবাইল গুলো একটু সাবধানে ইয়া করেন আপনারা। কারো কিছু জিজ্ঞাসা করার আছে যে স্যার আমি এই পর্যন্ত বুঝিনি, এই ধারাটা বুঝিনি, আরেকবার বলেন। সবাই মাইক্রোফোন খুলতে পারবেন, দেখেন ট্রাই করেন। জাহিদ কেন হাত তুলছিলা, কি বলতে চাইলা বলো। খোলা যাচ্ছে না, মাইক্রোফোন খোলা যাচ্ছে না। ওটা সমাধান, সমা- সমাধান পেয়ে গেছি, সমাধান পেয়ে গেছি। এই জন্য ক্লাসের শেষ পর্যন্ত অপেক্ষা করবেন, আপনারা দেখবেন একজন আপনি যে প্রশ্ন করতে চাচ্ছেন সেটা অলরেডি একজন করে ফেলছে, এরকম লাগবে। একটু অপেক্ষা করলে সব উত্তর আমরা পেয়ে যাব। আবার দেখবেন এমন একটা প্রশ্ন আপনার মনের মধ্যে আসছে যে এই প্রশ্নটা একটু পরে আমি উত্তর দিয়ে ফেলছি। এই জন্য ক্লাসের শেষ পর্যন্ত আমরা অপেক্ষা করব, হ্যাঁ তাহলে রেকর্ডিংটা সুন্দর হবে, পরে আপনার নিজেরই শুনতে সুবিধা। অনেকেই কিন্তু বিরক্ত বোধ করে যে স্যার ক্লাসের মাঝখানে যে আপনি অন্য আলোচনা নিয়ে আসেন, এটা তো রেকর্ডিংটা আমার দেখা যায়, সবাই তো ব্যস্ত তাই না, অনেকেই টেনে টেনে শোনে, তো সেক্ষেত্রে এটা তারা আর কি বিরক্ত বোধ করে। এই জন্য রেকর্ডিং এর পরে আমরা আলোচনা করব, সবার জন্য উন্মুক্ত, যার যে সমস্যা সবাই সবটা বলতে পারবে, কোনো সমস্যা নেই। যে কোনো প্রশ্ন, সব যে আমি পারবো এমন না, কিন্তু আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে সেটা আমি অবশ্যই চেষ্টা করব। এখন না পারি আমি এটা পরে স্টাডি করে জানালাম, তাই না? অপশন আছে, কোনো সমস্যা নাই। অথবা এতগুলো লোকের সামনে যদি বলতেও দ্বিধা হয় আমাকে মেসেজেও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।